আমার প্রশ্ন, রাম বামের ঘাড়ে দোষটা ঠেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের গায়ে দোষটা দিচ্ছেন, সত্যি আপনারা দোষ নেওয়ার জন্য, মানে দোষ নেওয়ার মতোও তো একটা দক্ষতা থাকা দরকার এই ব্যাপারে, এরকম ভাঙচুর করেছেন এর আগে হাসপাতালে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন তখন কলকাতা পুলিশ থেকে প্রত্যেক দিন ওদের পেজে একটা পাত্র চাইয়ের বিজ্ঞাপন বেরোচ্ছে না, যে আমাদের এই পাত্রটাকে চাই ওই পাত্রটাকে চাই বলে মুখ গোল গোল করে। ওই পাত্র চাইয়ের বিজ্ঞাপন দেখে কয়েকজনকে যে কলকাতা পুলিশই ধরেছে, আমি দুজনের পরিচয় বলছি। ওই সৌমিক দাস, ওই দেখবেন যে ভিডিওটার কথা শঙ্কুদেব পণ্ডা বললো, যে এই চল সেমিনার রুমে চল বলে ভাঙচুর করছে, কালো রঙের টি শার্ট পরে, সিথিতে বাড়ি, সে পেশায় হচ্ছে জিম ইনস্ট্রাক্টর, সে তৃণমূলের দমদমের কাউন্সিলর রাজু শর্মা ছায়াসঙ্গী। সে আবার গতকাল নিজে ধরা পড়ার আগে মিডিয়াকে সে আবার ইন্টারভিউ দিচ্ছে, দেখলাম একটা চ্যানেলকে, যে আমার সাথে পুলিশ যোগাযোগ করেছিল, আমাকে ডাকলো, তো আমি বললাম যে আমার আজকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তখন বললো তাহলে ছেড়ে দাও, আজকে আসতে হবে না, কালকে তাহলে এসো। তারপর সে ধরা পড়লো। 2 নম্বর পরিচয় দিচ্ছি শুভদীপ কুণ্ডু, ধরা পড়া। 2 নম্বরে যে শুভদীপ কুণ্ডু, তার বাবার নাম হচ্ছে আশুতোষ কুণ্ডু, বাড়ি মুরারি পুকুরে, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ওখানকার কর্মী। সুতরাং আমি এরকমভাবে বলে যেতে পারি, আমার কাছে সবার তালিকা নেই, কিন্তু যে কয়েকজন আইডেন্টিফাইড হয়েছে, এরা কেউ না রাম না বাম, সব কটা হচ্ছে মমতার পোষা ভাম, সব কটা। এবং জানবেন, সেই 14ই আগস্ট রাত্রিবেলা পশ্চিমবাংলার তো কয়েকশো জায়গায় মহিলারা মূলত এবং তার সঙ্গে আরও বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, আর কোথাও কোনো অশান্তি হলো না। আরজি করে হলো, তার কারণটা হচ্ছে আর কোনো জায়গায় কোনো ক্রাইম সিন নয়, আরজি করটা ক্রাইম সিন। যে কথাটা ওই শঙ্কুদাও বলল, যে ওই জায়গাতেই প্রমাণ নষ্ট করা দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের মধ্যে আমার চাই, পুলিশকে সময় দিয়েছিলেন, বেসিক্যালি রোববারের মধ্যে পুলিশকে প্রমাণ লোপাট করার সময় দিয়েছিলেন, তারপরে আমি সিবিআইকে দিয়ে দেবো। যখন তার আগেই কোর্ট ওটা সিবিআইকে দিয়ে দিল, পুলিশ প্রমাণ লোপাট করার সুযোগ পেল না, তখন সরাসরি নিজের বাহিনী পাঠিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন। এবং আমি বলছি, ওই এই যে কথাটা আসছে এখানে, যে উল্টো দিকে যেখানে বেসিন হয়তো হাত ধুয়ে থাকবে, যেখানে ফরেন্সিক এভিডেন্স থাকবে, সেইখানটা গিয়ে ভাঙচুর করছে, এইটা তো কোনো পাড়ার তৃণমূল নেতার তো এই পরিকল্পনা থাকতে পারে না। যারা 3rd ফ্লোর আর 3 তলার তফাৎ বোঝে না, 3rd ফ্লোর ভাঙতে গিয়ে 3 তলা ভেঙে দিয়ে চলে আসে, তারা তো আর কোন জায়গায় গিয়ে ফরেন্সিক ট্রেস নষ্ট করতে হবে তার তো সেই ট্রেনিং থাকতে পারে না। অর্থাৎ এই গোটা পরিকল্পনাটার পেছনে পাকা মাথার, এমনকি পুলিশের একটা অংশ থাকাও আশ্চর্য নয়, যারা কিনা এই পুরো পরিকল্পনা সাজিয়েছিল যে কোথায় মব ঢুকে কোন কোন কাজ করতে হবে প্রমাণকে লোপাট করার জন্য। এখানে গুজব, থামাচ্ছি সদর, তার কারণ, এটা থামানোর কারণ আছে। তার কারণটা হচ্ছে যে আপনি পুলিশের মাথার কথা বলছেন, মানে ষড়যন্ত্রের কথা বলছেন, আমি সেরকম কেউ আছে কিনা জানি না, কিন্তু পুলিশের সহানুভূতির যে পুরোদস্তুর ছিল, আবার এখন বললেই বলবেন অনির্বাণ যে ফেক নিউজ ছড়াচ্ছেন। আমি ছড়াচ্ছি না, পুলিশ মন্ত্রী বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন খুব সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের ডিল করেছে। একবার শুনুন, একবার শোনাই কি বলেছেন পুলিশ মন্ত্রী, একবার শোনাই সদর, আমি আপনার কাছে আসবো। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য গতকাল। ডিসির মাথা ফাটিয়ে দিয়েছেন, 1 ঘন্টা তিনি মিসিং ছিলেন, তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা ইনসিস্ট করছেন কি গুলি চালানোর জন্য পুলিশ গুলি চালাবে না? এটা জ্যোতিবাবুর পুলিশ নয়, বা বুদ্ধবাবুর পুলিশ নয়, বা বিজেপির পুলিশ নয়। মানবিকভাবে যতদূর সম্ভব তারা লড়বে। শুধু একটা জিনিস রিকোয়েস্ট করব, প্ররোচিত করবেন না। আন্দোলন করলে আন্দোলনের শুরুও আছে, আন্দোলনের শেষও আছে। আন্দোলনের শুরু শেষটা জানা দরকার। এটা বিধানসভা ভাঙবার সময়ের ক্ষেত্রে আমার মনে হয় মাথায় রাখা প্রয়োজন ছিল, শুরু এবং শেষ কথা করতে। কিন্তু এনিওয়েজ আমি বিধানসভা কথাতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি ডিসির মাথা ফাটালো। আমি কয়টা কথা বলছি, মহিলা পুলিশ কর্মী রক্তাক্ত হুইল চেয়ারে যাচ্ছেন, সেটা ইতিমধ্যে ভাইরাল। কিন্তু এরপরে ওই হামলাবাজদের খুব সহানুভূতির সঙ্গে ডিল করা দেখবে না কেন? শুনুন, এটা তো ঠিক তো, এটা জ্যোতি বসুর পুলিশ নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ নয়, সেই জন্যই তো গাইনোকোলজি ওয়ার্ডে গিয়ে পেশেন্টের কম্বল নিয়ে লুকিয়ে পড়েছিল। যদি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ হতো, তাহলে কি তৃণমূলের মস্তানগুলোকে দেখে গাইনি ওয়ার্ডে ঢুকে যেত নাকি? কথাটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সে তার পরিচয় কি আপনি কিভাবে চিনবেন? আপনি বাকি সব ছেড়ে দিন, কিভাবে চিনবেন সেদিনকার গুন্ডারা সত্যি ডিওয়াইএফআইয়ের কর্মী ছিল নাকি তৃণমূলের কর্মী ছিল? যদি ডিওয়াইএফআইয়ের কর্মী হতো তাহলে মইদুল ইসলাম মিদ্দার মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো, সুদীপ্ত গুপ্তের মতো পুলিশ পিটিয়ে মেরে ফেলতো। তৃণমূলের কর্মী বলে টালিগঞ্জ থানায় যেরকম টেবিলের তলায় লুকিয়েছিল, এখানে গাইনি ওয়ার্ডে পেশেন্টের কম্বলের তলায় লুকিয়েছে। আমি যে কথাটা বলছিলাম, এই যে পুলিশকে নিয়ে কথাটা উঠছে না, এই যে কোনো ইনভলভ আছে কি না আছে, আমি এখানে পরিষ্কার বলছি, এই যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার, সুপ্রিম কোর্টের নিয়ম আছে, অনির্বাণ একজন আইনজীবী আমার থেকে ভালো, ওর জানার কথা এটা, যে কোনো জায়গায় কোনো রেপ খালি বলে নয়, শ্লীলতাহানিরও যদি কোনো ভিকটিম হয় তার নাম, তার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না। বিনীত গোয়েল লোকটা 8 তারিখ ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে এই মেয়েটির নাম ঘোষণা করলো ওই ঘটনায় পৌঁছে। আরজি করের সামনে, আপনাদের কাছেও সেই ফুটেজ রয়েছে, সবাই টেলিকাস্ট করেছে। বিনীত গোয়েল পুলিশ কমিশনার, কে এই বিনীত গোয়েল? এই যে মমতা 9 বার বলেছে প্রিন্সিপাল, এই যে মমতা ব্যানার্জির এই বাতেলাগুলো শুনছি কদিন ধরে, ফাঁসি দিয়ে দেবো, কামদুনিতে ফাঁসি দেওয়ার দায়িত্ব কার ছিল? স্কটল্যান্ড ইয়ার্ডের ছিল।
হ্যাঁ, ইউনাইটেড নেশনসের দায়িত্ব ছিল, রাষ্ট্রসংঘের দায়িত্ব ছিল কামদুনিতে ফাঁসি দেওয়ার। কামদুনিতে অপরাধী যে ছাড়া পেয়ে গেল, অ্যাকুইটেড হলো, কাদের জন্য? কামদুনির যে সিআইডি যে ট্রায়াল দিয়েছিল, সিআইডির ইন্সপেক্টর জেনারেল কে ছিল কামদুনির কেসে? এই বিনীত গোয়েল। এই বিনীত গোয়েল লোকটার জন্য কামদুনির ধর্ষক কোর্ট থেকে মুক্ত হয়েছে। এই বিনীত গোয়েল এখন দায়িত্ব পেয়েছে আরজি করের ধর্ষকদেরকে আড়াল করার। আমি ধর্ষকদের কথাটা কনসিয়াসলি বললাম, কেন বললাম আমি এর পরে আসছি। আপনি কটা উদাহরণ দেখাতে পারবেন অনির্বাণ, কোথাও কোনো ঘটনা ঘটলে, এমনকি রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটলেও সেখানে পুলিশ কমিশনার পৌঁছে যায়? এক্ষেত্রে কেন পৌঁছে গেছিল? যে ঘটনাটার কথা বাড়িতে ফোন করে বলা হচ্ছে মেয়েটির বাড়িতে আপনার মেয়ে সুইসাইড করেছে, সেখানে পুলিশ কমিশনার সাক্ষাৎ পৌঁছে গেল, পৌঁছে গিয়ে মেয়েটার পরিচয় ঘোষণা করলো। মিডিয়ার সামনে এমনি এমনি হয়? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এর কারণ বোঝা যায় না। এবং আমি সেটাই বলছি, এই যে এত গুজব ছড়ানো, ফেক নিউজ ছড়ানো নিয়ে এত কথা হচ্ছে, আর এই ঘটনায় তো প্রথম ফেক নিউজ ছড়িয়েছিলেন আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যে মেয়েটির বাবাকে ফোন করে বলেছিলেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তার বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছিল যে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিলেন, তার আগের দিন মারা গেছিলেন, ওনার মৃতদেহ বিকেল 4টের সময় আপনারা জানেন এনআরএসে হ্যান্ডওভার করা হচ্ছিল, উনি দেহদান করে গেছিলেন। সেই যে মিছিল ছিল, কয়েক হাজার মানুষের মিছিল, সেখানে খবর এসে পৌঁছলো এরকম একটা ঘটনা ঘটে গেছে, আরজি করে একটি মেয়েকে এরকম অবস্থায় পাওয়া গেছে, তার মৃতদেহ পড়ে আছে। পুলিশ নানা রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বডিটাকে নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে ততক্ষণে আপনারা জানেন মেয়েটির বাবা মা ওখানে বসে আছে, তাদেরকে টালা থানায় বসিয়ে রেখে বডি নিয়ে পুলিশ বেরিয়ে গেছে সোদপুরে। খবর পেয়ে ওই মিছিল থেকে হাজার হাজার লোক ওখানে পৌঁছে গিয়ে সেই গাড়ি আটকে দাঁড়ায়। তারপরে এই ঘটনা আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। নাহলে ওদের ছকটা ছিল যেরকম এই মধ্যমগ্রামের ক্ষেত্রে করেছিল, বাবা মাকে বসিয়ে রেখে বডি নিয়ে গিয়ে সোদপুরে তৃণমূলের নেতারা ততক্ষণে মেয়েটার বাড়িতে গিয়ে বসে আছে, বডি পুড়িয়ে দেবে ওরা। আনিস খান চিন্তাই হয়েছিল। আনিস খানের ক্ষেত্রে কি হয়েছিল? ছেলেটা ধর্মে মুসলমান বলে বডি কবর দেওয়া হয়েছিল, 7 দিন পরে কোর্টের অর্ডারে কবর থেকে বার করে এনে বডিকে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হলো, দেখা গেল প্রথমবারের পোস্টমর্টম রিপোর্টটা জাল। এক্ষেত্রে মেয়েটি হিন্দু পরিবারের মেয়ে, এর যদি বডি পুড়িয়ে দেওয়া হয়, জাল পোস্টমর্টম হলেও সেটা আপনারা জানার উপায় নেই যে পোস্টমর্টমটা জাল, তার বডিটাকে আর এনে আর দ্বিতীয়বার পোস্টমর্টম করা যাবে না, যেরকম আনিস খানের ক্ষেত্রে করা হয়েছিল। তাই তো পরিষ্কার ছিল এখানে পরিকল্পনাটা। তার মা কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে গতকালও বলেছেন, হাউ হাউ করে পুলিশের কাছে অনুরোধ করছি মেয়েটাকে একবার দেখতে দিন, একবার দেখতে দিচ্ছেন না। এগুলো এমনি এমনি হয়? আমি পরিষ্কার বলছি অনির্বাণ, আমার কথাটাকে আমি এটা বলেই শেষ করছি। দেখো ভাই, কোনো সাধারণ ধর্ষককে বাঁচানোর জন্য এত তোড়জোড়, এত আয়োজন হতে পারে না। বোঝাই যাচ্ছে পেছনে যারা জড়িত আছে তারা পরিষ্কার রাজবাড়ির ধর্ষক। আমি কথাটা এইভাবে বলছি। না হলে সন্দীপ ঘোষ বলে একটা লোক, সে এতটা ঘৃণিত, একটা সামাজিক চাপে নিজে পদত্যাগ করছে, 4 ঘন্টার মধ্যে তাকে আবার পুনর্বাসন দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা। আজকে এই ঘটনা নতুন করে সামনে আসছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হয়ে যাওয়ার পরে গত 2.5-3 বছরে আরজি করে 3টে স্পেসিফিক ঘটনা সামনে আসছে, যেখানে 3 জন ওখানে ডাক্তারির ছাত্র, তারা এরকম মানে বহু প্রশ্ন তুলে দিয়ে মারা গেছিল। বলা হয়েছিল আত্মহত্যা বলে সেই মৃত্যুগুলোকে চালানো হয়েছিল। ওইগুলোও কি আত্মহত্যা ছিল নাকি তারাও কিছু জেনে ফেলেছিল বলে তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল? আজকে এই প্রশ্ন সামনে চলে আসছে। এবং এই গোটা ঘটনা তুই ভাবতে পারো, কালকে ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ হওয়ার কথা ছিল। তারা দুটো দলের সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা গ্যালারিতে টিফো ধরে থাকবেন, উই ওয়ান্ট জাস্টিস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নাকি জাস্টিসের পক্ষে, উনি নাকি নিহতের পরিবারের সঙ্গে রয়েছেন। যদিও দেখলাম কালকে মুখ ফুসকে স্লোগান দিচ্ছেন নির্যাতিতার ফাঁসি চাই। যাই হোক, কিন্তু তারপরে উনি নাকি জাস্টিসের পক্ষে, আন্দোলনকারীদের পক্ষে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা কেউ মমতা ব্যানার্জির পদত্যাগ চাইবে বলেনি, কেউ তৃণমূলের সরকারকে উৎখাত করবে বলেনি। তারা খালি বলেছিল আমরা গ্যালারিতে টিফো ধরে থাকবো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় চাই। এইটা শুধুমাত্র এই খবরটা হয়েছে বলে ভাবতে পারো কলকাতা পুলিশ কালকে ডার্বি বাতিল করে দিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচে আমরা জানতাম হয় মোহনবাগান হারবে অথবা ইস্ট বেঙ্গল হারবে। এই প্রথম দেখলাম মোহনবাগান ইস্ট বেঙ্গল 2 দলই জিতলো, আর স্বৈরাচারী মমতা হারলো। স্বৈরাচারী মমতা, ধর্ষকদের সাপোর্টার, এই মমতার গভর্নমেন্ট হারলো।